পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। অভয়ের হত্যাকাণ্ডের পর আমরা দেখেছি যে মূলত প্রতিবাদীরা তারা পথে নেমেছেন। প্রতিবাদী কারা? নির্দিষ্ট কোনো রাজনৈতিক রং বা ব্যানার তাদের হাতে ছিল না। সাধারণ মানুষ তারা পথে নেমেছিলেন। রাত দখলের ডাক দিয়েছিলেন মহিলারা, যাদের সঙ্গে সামিল হয়েছিলেন সমাজের পুরুষরাও। এখানেই শেষ নয়, এরপরেও আমরা দেখেছি বিভিন্ন সময় প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে শহর কলকাতা ছাড়িয়ে গোটা দেশে, এবং একই সঙ্গে বিদেশের মাটিতেও প্রতিবাদ আন্দোলন এবং সেই ঝড়ও উঠেছে, যেখানে পরিষ্কার করে বলা হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। অর্থাৎ আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে অভয়াকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে গর্জে উঠেছেন প্রত্যেকে। আজ ফের একবার আরও একটা দিন যেখানে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, এবং ছাত্র সমাজ তারা এই নবান্ন অভিযানের ডাক দেয়। এই নবান্ন অভিযানকে কার্যত গতকাল আমরা দেখলাম পুলিশের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হলো সম্পূর্ণভাবে বেআইনি এবং অবৈধ। অর্থাৎ এই নবান্ন অভিযানকে যে করেই হোক না কেন, যেন তেন প্রকারে হোক, এই ছাত্র সমাজ যারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন তাদেরকে রুখে দিতে হবে। ইতিমধ্যেই শহর কলকাতা বিভিন্ন জায়গায় 5,000 থেকে 6,000 পুলিশ কর্মী তাদেরকে মোতায়েন করা হয়েছে বিভিন্ন জায়গায়, হাওড়া থেকে শুরু করে শহর কলকাতা, যাতে কোনোভাবেই কোনো মিছিল নবান্ন পর্যন্ত পৌঁছতে না পারে। কিন্তু প্রশ্ন, নবান্ন পর্যন্ত কোনো মিছিলে পৌঁছতে না দেওয়ার যে মরিয়া চেষ্টা পুলিশ আধিকারিকরা তারা করছেন, তারা কোনো রকমভাবে এই চেষ্টাটা করেছেন যে সমাজে যেই সকল মেয়েদের প্রতি নির্যাতন হয়, সমাজে যেই সকল মেয়েদের প্রতি এই রকম ধর্ষণ করা হয়, এরকম নারকীয় অত্যাচার চালানো হয়, তারপর খুন করে রাস্তায় ফেলে দেওয়া হয়, সেই বিষয়টা তারা কোনোভাবে আটকাতে পেরেছেন? হয়তো না। যদি পারতেন তাহলে এইরকমভাবে অভয়ের মতন ঘটনা ঘটতো না। শুধুমাত্র অভয় নয়, যদি আমরা দেখে থাকি গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এইরকম ভুরি অভিযোগের সামনে আসছে, কিন্তু তারপরেও কি এই অপরাধ থামানো যাচ্ছে? পুলিশ ব্যস্ত যারা প্রতিবাদী তাদেরকে আটকাতে, কিন্তু অপরাধীরা তারা একেবারে বহাল তবিয়াতে সমাজের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, শুধু মুখে মুখোশ পরা। পুলিশ আধিকারিক তারা তো আজ রাস্তা আটকাবেন, কিন্তু ছাত্ররা তাদেরকে প্রতিহত করা কি সম্ভব? কোথাও গিয়ে নবান্নর যারা একেবারে 14 তলায় বসে রয়েছেন সেই স্বাস্থ্যমন্ত্রী, তিনি কি ভয় পাচ্ছেন? সাধারণ মানুষজন তারা তো বলছেন পুলিশ আপনারা চোখ খুলুন। মুখ্যমন্ত্রী শুধু নন, একই সঙ্গে যারা এই মন্ত্রিসভাতে রয়েছেন তারাও চোখ খুলুন, দরকার রয়েছে। সমাজকে যেমন সচেতন করার প্রয়োজন রয়েছে, ঠিক একই রকমভাবে যারা আমাদের জনপ্রতিনিধি তাদেরও একটু সচেতন হওয়ার সময় চলে এসেছে। পশ্চিমবঙ্গে ছাত্র সমাজের ব্যানারে আজ নবান্ন অভিযানের ডাক, আর অন্যদিকে নবান্ন অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তবে মিছিল রুখতে একেবারে কড়া পুলিশি নিরাপত্তা, কার্যত দুর্গে পরিণত হয়েছে এই নবান্ন তথা শহর কলকাতা এবং হাওড়া। মোতায়েন করা হয়েছে 5,000-এরও বেশি পুলিশ কর্মী এবং র্যাব। ছবিটা আগে আপনাদের সামনে তুলে ধরি, তারপর আসবো আলোচনা। আমাদের এই বক্তব্যে আর কাটাছেড়া করে এর থেকে রাজনীতি বার করতে যাবেন না। গর্জে উঠুক জনতা, এই প্রতিবাদে গর্জে উঠুক জনগণ, এই আগুন ছড়িয়ে পড়ুক সব জায়গায়, এই আগুন ছড়িয়ে পড়ুক সব জায়গায়। অভয় ধর্ষণ ও খুনের বিচার চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। একই কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চেরও। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, নবান্নের সামনে রাত 8টা পর্যন্ত সভা করা হবে। সুপ্রিম কোর্ট বলেছেন যে শান্তিপূর্ণ আন্দোলন অবস্থানের উপরে কোনো রকম বল প্রয়োগ সরকার করতে পারবে না। বিচারের দাবিতে শান্তিপূর্ণ অভিযান, অথচ তাতেও সিঁদুর ও মেঘ দেখছে কলকাতা পুলিশ। 14th August, this present conference is not the appropriate forum where we can discuss that. মিছিল রুখতে মঙ্গলবার কড়া পুলিশি প্রহরার বন্দোবস্ত। ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত একাধিক জায়গায় পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু সংলগ্ন রাস্তাগুলিও। গাড়ি চলবে না নিবড়া, সলভ, শালিমার, আলমপুরের রাস্তায়। বন্দর এলাকায় পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ, ছাড় শুধুমাত্র জরুরি পরিষেবার গাড়িতে। এরই পাশাপাশি কলকাতা এবং হাওড়ার বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে বাড়তি বাহিনী। প্রায় 21 জন আইজি এবং ডিআইজি পদমর্যাদার পুলিশ আধিকারিক থাকবেন রাস্তায়। এছাড়াও তদারকির দায়িত্বে বিভিন্ন জেলা পুলিশ এবং কমিশনারেট এলাকার 13 জন পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক। দায়িত্বে থাকবেন 15 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং 25 জন ডিসিপি পদমর্যাদার আধিকারিকও। কলকাতার নিরাপত্তার দায়িত্বে থাকবেন মোট 9 জন ডিসি পদমর্যাদার পুলিশ আধিকারিক। Tomorrow the National Testing Agency, they will be organizing one exam. As mentioned, the timing is from 9 to 12 and then from 3 o'clock to 6 o'clock.
So adequate arrangement has been made. Traffic and all the policemen will be in the field. They have been briefed properly. They have been briefed to ensure that students do not face any problem in reaching the examination center. অন্যদিকে গুলি চালানোর ভয় দেখি সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। সুপ্রিম কোর্ট বলেছেন যে শান্তিপূর্ণ আন্দোলন অবস্থানের উপরে কোনো রকম বল প্রয়োগ সরকার করতে পারবে না। এই যে গুলি চালানোর ভয় দেখিয়ে মানুষকে কলকাতামুখী হওয়া থেকে বিরত থাকার চেষ্টা করছেন সরকার। মিছিল আটকাতে আরো আঁটোসাঁটো করা হচ্ছে নবান্নের নিরাপত্তা ব্যবস্থা, বসানো হচ্ছে বাড়তি সিসি ক্যামেরা, গার্ডরেল। রিপাবলিক বাংলা। কান পাতলে কিন্তু শোনা যাচ্ছে যে পুলিশে তুমি চিন্তা করো তোমার মেয়ে হচ্ছে বড়। কেন এই কথা বলছেন বলুন তো সাধারণ মানুষ? সাধারণ মানুষ তারা তো ভরসা রাখছেন পুলিশের ওপর, কারণ কোনো রকম কোনো অপরাধমূলক কাজ হলে যারা অপরাধীরা তাদেরকে শনাক্ত করা, তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে শাস্তি দেওয়া, সেটা আইন শৃঙ্খলার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই সকল পুলিশ আধিকারিকরা তারা করে থাকেন এবং করে যান, এমনটাই কিন্তু বিশ্বাস রয়েছে রাজ্যের মানুষের, দেশের মানুষের এবং গোটা বিশ্বের মানুষের। কিন্তু তারপরেও পুলিশের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন সামনে আসছে। আলোচনা আমরা করছিলাম আজ নবান্ন অভিযান এবং সেই নবান্ন অভিযানে পুলিশই এত তৎপরতা, কিন্তু এর আগে পূর্ববর্তী সময় কেন পুলিশ কোনো রকমের কোনো পদক্ষেপ নিল না? যারা এই আলোচনা উপস্থিত রয়েছেন প্রথমে তাদের সঙ্গে আমরা পরিচয় পর্ব সারি। আমার সঙ্গে রয়েছেন, স্টুডিওতে রয়েছেন ঝন্টু বড়াইক অধ্যাপক, আপনাকে স্বাগত জানাই ঝন্টুবাবু। এবং একই সঙ্গে আমরা এই মুহূর্তে আমাদের এই আলোচনাতে পেয়েছি ডক্টর সুবর্ণ গোস্বামী, বিশিষ্ট চিকিৎসক, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী, এক্স এনএসজি কর্তা, তিনিও আমাদের সঙ্গে রয়েছেন, অর্থাৎ প্রাক্তন এনএসজি কর্তা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। দীপাঞ্জনবাবু, আপনাকেও স্বাগত জানাই আজকের এই আলোচনায়। আমি আলোচনার শুরুতেই সবার প্রথম সুবর্ণবাবু আপনার কাছে আসি, তার কারণ যেভাবে অভয়াকে হত্যা করা হয়েছে, যেই নৃশংসতার সঙ্গে তাকে খুন করা হয়েছে বললেও হয়তো ভুল হবে না, কোট আনকোট, তার প্রতিবাদে আপনারা সোচ্চার হয়েছিলেন, যে কারণের জন্য লালবাজার পর্যন্ত আপনাদেরকে ছুটে যেতে হয়েছিল। একদিকে আপনি, অন্যদিকে কুণাল সরকার, আমরা দেখেছি। এই যে পুলিশের তৎপরতা কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটু বেশি, তার কারণ এর আগে যখন এই রকম ঘটনা ঘটেছে, যখন অপরাধ সংগঠিত হচ্ছে, সেই সময় পুলিশের টিকিটই পর্যন্ত পাওয়া যায়নি এবং তার পরবর্তী সময় 14 তারিখে হামলার ঘটনা, সেখানে পর্যন্ত পুলিশের উপস্থিতি সেরকমভাবে নজরে পড়েনি। তাহলে আজ এত পুলিশ কেন? দেখুন, আমরা সেদিনই বলেছিলাম লালবাজার থেকে লালবাজারে যাবার সময় যে আমাদের মিছিল, চিকিৎসকদের মিছিল আটকানোর জন্য যতগুলি ব্যারিকেড ছিল, যত পুলিশ ছিল, কলকাতা পুলিশ যত পুলিশ মোতায়েন করেছে, তার সিকিভাগও যদি আরজিকর মেডিকেল কলেজে 14 তারিখ রাত্রিবেলায় তৎপরতা দেখাতো, যে কজন পুলিশ কর্মী ছিল, তাহলে ওই 30-40 জন আর্মড গুন্ডা, সশস্ত্র গুন্ডা, তারা কিন্তু আরজিকরের গেটেই তারা ধরা পড়ে যায় এবং সবগুলো অ্যারেস্ট করে। অথচ দেখা গেল যে পুলিশ বাহিনীকে নিষ্ক্রিয় করে রাখা হলো। একটা পুলিশ ভয় পেয়েছে দিয়ে হচ্ছে বিভিন্ন জায়গায় লুকাচ্ছে, এরকম নাটক আমরা সেদিন দেখেছি। এবং পরবর্তীকালে প্রায় 1 ঘন্টাখানেক ওদেরকে তাণ্ডব চালাতে দিয়ে তারপরে শেষে হচ্ছে যে আবার একটা সাজানো নাটক, ওরা পুলিশ ঢিল ছুটছে, এরাও ঢিল ছুটছে, একটু দৌড়ঝাঁপ, একটা টিয়ার গ্যাস ফাটানো, এইসবের নাটক আমরা দেখেছি। কিন্তু আজকেও হচ্ছে যে আজকের বিষয়টা বুঝতে পারছি না ঠিক, অবশ্য ছাত্র সমাজ কারা সেটাও আমরা চিকিৎসকরা জানি না, যার জন্য আমরা চিকিৎসকরা গতকালকে গণকনভেনশন থেকে আমরা বলেছি যে আমরা এই আন্দোলনের সঙ্গে নেই, কারণ এর কোনো আমরা জানি না কারা ডেকেছে বা ইত্যাদি জানি না, ফলে আজকের বিষয়টা বলতে পারবো না। কিন্তু কলকাতা পুলিশ একের পর এক যা করছে, এবং গতকালও আমরা যেটা দেখেছি যে বাড়ির লোক, মিতার বাড়ির বাবা নিজে বলছেন যে ওখানে কোনো কর্ডনিং ছিল না ক্রাইম সিনে বা ইত্যাদিতে, অথচ হচ্ছে পুলিশের বড় কর্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করে বললেন 40 ফুটের একটা গল্প ফাঁদলেন যে 51 ফুট ঘরে 40 ফুট নাকি কর্ডন করা ছিল, তার বাইরে 11 ফুট, বাইরে 11 ফুটের মধ্যে নাকি এত লোক ঘোরাফেরা করছিল। মানে অদ্ভুত লাগছে কলকাতা পুলিশের যে রোল, ইতিমধ্যেই হাইকোর্টে সমালোচিত হয়েছে, সুপ্রিম কোর্টে সমালোচিত হয়েছে। সুতরাং কলকাতা পুলিশের কাছে আবেদন যে আপনারা অকারণ হচ্ছে যে কেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন এবং প্রতিবাদী যারা তাদেরকে হয়রান করার চেষ্টা করছেন, যেখানে হচ্ছে যে আপনারা হচ্ছে ক্রাইম সিন রক্ষা করতে পারলেন না, আপনারা আরজি করে যে ভাঙচুর 14 তারিখে রাত্রে সেটাকে হচ্ছে রুখতে পারলেন না, অথচ হচ্ছে প্রতিবাদীদের ধরে হয়রান করা, লালবাজারে ডেকে পাঠানো বিভিন্ন, শুধু আমরা কয়েকজন চিকিৎসকদের নয়, বিভিন্ন সহনাগরিককে তারা ডেকে পাঠাচ্ছেন তারা শান্তিপূর্ণ আন্দোলন করবার জন্য। এইটা কলকাতা পুলিশের থেকে আশা করি না আমরা। তারা রাজনৈতিক ভাবে ব্যবহৃত হচ্ছেন, এই রাজনৈতিক পুলিশ যাতে রাজনৈতিক ভাবে ব্যবহৃত না হয় সেটা খেয়াল রাখতে হবে।
বেশ, আমি একটু দীপাঞ্জন বাবুর কাছ থেকে আসি এখানে। দীপাঞ্জন বাবু, কোনো জায়গায় মনে হচ্ছে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতাল ঘটে যাওয়া ঘটনার পর এই দুয়ে চার করা সম্ভব হচ্ছে, পুলিশের ভূমিকা অন্তত পক্ষে? পুলিশের ভূমিকা নিয়ে আমি একটাই কথা বলবো, আজকাল অনেকেই বলে না, আমি শুনছি অনেক লোকের ভীত সন্ত্রস্ত, সঠিক কারণে বা বেঠিক কারণে আমি বলতে পারছি না, বলে যে আমি শুনলাম একজন অভিনেত্রী বললেন যে বাংলায় যা পরিস্থিতি তাতে আমি অন্তত সন্তানের মা হতে চাই না। বাংলায় নিরাপত্তার একটা বিরাট ব্যাপার হয়েছে। ভবিষ্যতে যদি এরকম দিন আসে যে কোনোদিন কোনো মায়েরা বা বাবারা বলে যে আমাদের সন্তানদের আমরা পুলিশের সার্ভিসে পাঠাবো, কারণ পুলিশে গেলেই আমার সন্তান অমানুষ হয়ে যাবে, তো সেই দিনও আসবে। কারণ পুলিশের বেশ কিছু অফিসারের যা ভূমিকা দেখছি, সন্দেহ বললে হবে না, আমি বলবো যে ঘৃণা হচ্ছে। একটা সময় ছিল যখন পুলিশ কর্মীরা ভালো কাজ করতেন সমাজের জন্য, দেশের জন্য, তাদের একটা অ্যাসপিরেশন হতো যে আমরা প্রেসিডেন্টস মেডেল পাবো, প্রাইম মিনিস্টার মেডেল পাবো, অথবা মুখ্যমন্ত্রীর মেডেল পাবো। আর এখন যে সমস্ত পুলিশ অফিসারদের দেখছি, বিশেষ করে সিনিয়র পুলিশ অফিসাররা, তাদের মনে হয় একটাই সামনে রয়েছে টার্গেট, যে আমি আগামী কালী পুজোয় মুখ্যমন্ত্রীর বাড়িতে খিচুড়ি প্রসাদ বিতরণ করতে পারি, সেই সুযোগ সৌভাগ্যজনক। এই যদি মানসিকতা হয় তাহলে পুলিশের কাছে নতুন করে কিছু পাওয়ার নেই। কালকে একজন আনুগত্য কেন? শুধুমাত্র কয়েকটা ব্যাচ বাড়ানোর জন্য, শুধুমাত্র স্যালারি বাড়ানোর জন্য? না, ব্যাপারটা তাই। দেখুন, স্যালারি এরকম ভাবে বাড়ে না, এবং সমস্যা হচ্ছে যদি স্যালারি বাড়েও তাদের তো বাড়িতে সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, মা রয়েছে, তারা বাড়িতে গিয়ে, আমি এইটাই বললাম যে ভবিষ্যতে যদি বাংলায় মারা বাবারা এটা বলে যে আমাদের সন্তানদের পুলিশ সার্ভিসে পাঠাবো না, তারা অমানুষ হয়ে যাবে, তাহলে তাদের দোষ দেব না। কারণ যেরকম নির্লজ্জ ভাবে এই অফিসাররা এসে প্রেস কনফারেন্স করছে, কালকে দেখলাম ওই কি দক্ষিণবঙ্গের এডিজি, যিনি সন্দেশখালির সময় শেখ শাহজাহানকে খুঁজে পেতেন না, ওইখানে বসে থাকা অবস্থাতে, হ্যাঁ, উনি আবার ভালো বইটই লেখেন। হ্যাঁ, একটা জিনিস নিঃসন্দেহে ভদ্রলোক খুব ভালো বাংলা বলেন, খুব সুন্দর বাংলা বলেন, ওইটা ছাড়া তো আমি ওনার পজিটিভ কিছু আগেও পাইনি, এখনো দেখতে পাচ্ছি। এখন ব্যাপার হচ্ছে উনি শেখ শাহজাহানকে খুঁজে পান না, উত্তম মন্ডল, শিবু হাজরা, কাউকে খুঁজে পান না, ওইখানে বসে থাকা অবস্থায় একজন মনে আছে একজন শিখ অফিসারকে দিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলা টামলা অনেক করা হলো, কোথায় গেল সে মামলা? কোথায় গেল তার অত লাভ্যজম্প যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব আর অন্য ধর্মের উপর আঘাত হানা মানবো না? শুনেছি আমরা প্রেস কনফারেন্সে, তোমাদের কাছে আর্কাইভ রয়েছে। সেই ভদ্রলোক যখন বলছেন যে আমাদের কাছে ইন্টেলিজেন্স রয়েছে, এই হবে সেই হবে, সব মানছে, সেই ইন্টেলিজেন্স কোথায় গেছিল? ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে গেছিল যখন আরজি করে হামলা হয়েছিল? এবার এরা জাস্টিফাই কি করে করবে? পুলিশ কমিশনার প্রথমে বললেন 7,000 লোক আক্রমণ করেছিল আরজি করে সেদিন, তারপর 10,000, আর ধরা পড়লো কতজন? এখন অব্দি 40। আমি সেদিন লাইভে তোমাদের চ্যানেলে ময়ূরকে বলেছিলাম, যতটুকু আমি দেখছিলাম 50 জনের বেশি লোক ছিল না যারা এই ঝামেলাটা করেছে, সে 50-এর মধ্যে 40 ধরা পড়েছে। আমি মুখ্যমন্ত্রীকে এটাই বলবো, আপনার সর্বনাশ, আপনাকে ধ্বংস করার জন্য আপনার এই অনুগত পুলিশ বাহিনী অনেক। আপনাকে জনগণের ভরসা থাকতে হবে না যে জনগণ আপনাকে উৎখাত করবে, এই পুলিশ বাহিনী আপনাকে উৎখাত করে দেবে। পুলিশের যদি নীতি না থাকে, আদর্শ না থাকে, তাহলে সাধারণ মানুষ তারা কার উপর ভরসা রাখবেন? যে কোনো সময় সমস্যা হলে তো আমরা ছুটে যাই যে কোনো পুলিশ স্টেশনে, একটাই মাত্র বিষয় যে পুলিশ হয়তো আমাদের রক্ষা করবেন, কিন্তু তারপর যদি এরকম ভূমিকা হয় তাহলে মানুষ ভরসাটা কার উপর রাখবেন? ভরসা মানুষকে নিজেদের উপর করতে হবে, ভরসা রাস্তার উপরে রাখতে হবে, রাস্তায় রাস্তা দেখাবে। এবং এখন বাংলার সাধারণ মানুষের সময় এসেছে, এখন ঝান্ডা দেখব না, আমরা কোনো রাজনৈতিক দলের ছবি দেখবো না, রাজনৈতিক রং দেখবো না, রাজনৈতিক নেতাদের দেখবো না, আমাদের নিজেদের নামতে হবে। কারণ এছাড়া তো উপায় নেই। যেরকম ভাবে বাংলা ধ্বংসের রাস্তায় চলে যাচ্ছে, এখন রাজনৈতিক দলগুলোকে রাজনীতিটাকে সরিয়ে দিয়ে তাদের যে একটা তথাকথিত, একদমই তাই। দীপাঞ্জন বাবু, আমি আসবো, একেবারে পরিষ্কার কথা আপনি বললেন যে পথে কিন্তু পথ চেনায়। আর এই মুহূর্তে আমি একটু ছবিটা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একেবারে হেস্টিংস মোড় থেকে, এই মুহূর্তে আমাদের সঙ্গে টিটপ আমাদের প্রতিনিধি রয়েছেন, একটু জানবার চেষ্টা করি টিটপের কাছ থেকে এই মুহূর্তে পুলিশি নিরাপত্তা ঠিক কি রয়েছে, এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত এই যে জমায়েতের কথা বলা হচ্ছে এবং তারপর মিছিল করে নবান্ন পর্যন্ত যাওয়া, অর্থাৎ এই অভিযানে সেইখানকার ছবিটা ঠিক কি? টিটপ এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। টিটপ, একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে পুলিশে ছয়লাভ, একটু ছবিটা বিস্তারিত জানবো তোমার থেকে, একটু ইলাবোরেটলি যদি বলো।
দেখো একদম তাই, সময় যত গড়াচ্ছে নবান্ন অভিযান ততই কিন্তু পুলিশের কিন্তু নিরাপত্তার ছবিটা দেখো তুমি এক প্রকার কলকাতা পুলিশে দেখো পুলিশে ছয় লাভ কার্যত হেস্টিংস মোড় এলাকায়, অর্থাৎ যেখান থেকে তোমাকে বলে রাখি শিয়ালদা থেকে বা ধর্মতলা থেকে যারা নবান্নের দিকে যাবেন ঠিক তাদের জন্য মূলত এই যে হেস্টিংস মোড়ের ঠিক এখানটা তাদেরকে আটকানো হবে। তোমাকে দেখাচ্ছি পুলিশের পক্ষ থেকে কি ব্যবস্থা করা হয়েছে সেই ছবিটা, অর্থাৎ জল কামানের ব্যবস্থা রয়েছে। তুমি দেখো তোমাকে জল কামান একাধিক জল কামানের ব্যবস্থা রয়েছে এখানে, পাশাপাশি পুলিশ যেমন আমরা এখানে মোতায়েন রয়েছে তেমনি ভাবে ব্যারিকেড, অর্থাৎ ব্যারিকেডের যে ছবিটা যেই পরিমাণে এখানে নিরাপত্তা দেখো তুমি, অর্থাৎ যে অভিযান ছাত্রদের যে নবান্ন অভিযান, তুমি জানো যে অভয়ার সাথে যেই ঘটনা ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্ররা এবার প্রতিবাদ করছেন, তারা বলছেন তারা নবান্ন ঘেরাও করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে তার আগে ছাত্রদেরকে আটকানোর জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে দেখো কি দিয়ে তোমাকে দেখাচ্ছে এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকরা সরাসরি দেখছেন সেই ছবি। তুমি দেখো যে বাঁশ রয়েছে এখানে, বাঁশ এবং কাঠ দিয়ে বাঁধা হয়েছে, পাশাপাশি লোহার রড এখানে রাস্তার মধ্যে ঝালাই করা রয়েছে কার্যত। পাশাপাশি তুমি দেখো যে বেশ কিছু বড় তোমার যে লোহার যে ব্যারিকেডগুলো রয়েছে, অর্থাৎ পরপর এই ব্যারিকেডগুলো পরপর ভাঙতে গেলে একের পর এক ব্যারিকেড ভাঙা কিন্তু ছাত্রদের পক্ষে যারা আন্দোলন করবেন তাদের পক্ষে কার্যত দুঃসাহ হয়ে যাবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কিন্তু পরিষ্কার বিভিন্নভাবে তুমি দেখো কটা স্তরে ব্যারিকেড দেওয়া হয়েছে। প্রথমেই কিন্তু গার্ডরেল, অর্থাৎ যেই লোহার যে গার্ডরেল সেই গার্ডরেল দিয়ে প্রথমে এখানে ব্যারিকেড দেওয়া হলো, ঠিক তারপরেই কাঠের অর্থাৎ বাঁশ এবং কাঠ দিয়ে একটি ব্যারিকেড করা হলো, ঠিক তার পাশে আরো একটি অর্থাৎ বাঁশ এবং কাঠ দিয়ে, অর্থাৎ জোড়া বাঁশ এবং কাঠ দিয়ে ব্যারিকেড, তারপরেই লোহার যে একটা বড় ড্রাম রয়েছে, অর্থাৎ বড় তুমি দেখতে পাচ্ছ তো এই যে লোহার বেষ্টনী পুরোটাই রাস্তার মধ্যে এভাবে রাখা হয়েছে। পাশাপাশি তুমি দেখো এই যে নবান্নের দিকে যাওয়ার যে রাস্তাটা সেখানে প্রচুর পরিমাণে কলকাতা পুলিশ প্রচুর পরিমাণে, অন্যান্য দিন কিন্তু এই জায়গাটা কার্যত ফাঁকা থাকে শুনশান থাকে। আজকের দিনে দাঁড়িয়ে ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলনকে কার্যত কিভাবে আটকানো যায় তার জন্য তুমি দেখতে পাচ্ছ জল কামান, জলের যে বিভিন্ন অর্থাৎ যেই ফায়ার ব্রিগেডের গাড়িগুলো প্রত্যেকটি গাড়ি বিভিন্ন প্রান্তে ঠিক শহরের এক এক দিকে এক একটি গাড়ি দ্রুত বিভিন্ন দিকে রাখা হচ্ছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে প্রত্যেকটি, তারা কিন্তু অর্থাৎ সময় যত গড়াচ্ছে ততই কিন্তু পুলিশের সংখ্যা ততটাই কিন্তু বাড়ছে স্বাভাবিকভাবে। অর্থাৎ যেই নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান ঘিরে কার্যত কলকাতা পুলিশের যে চিত্র স্বাভাবিকভাবে অন্যান্য সময়গুলোতে যেভাবে দেখা যায় না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কার্যত তা কিন্তু অন্যরকম ছবি বলে আমরা বারবার বলি। এবং যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তিনটে স্তরে ব্যারিকেড করে রাখা হয়েছে যাতে ছাত্র সমাজে তারা কোনোভাবেই তাদের এই মিছিলে প্রতিবাদ মিছিল তার নবান্ন পর্যন্ত পৌঁছতে না পারেন। সেই কারণে কার্যত এই ছবি দেখবার পর হয়তো আমার মনে আপনার মনে প্রশ্ন আসছে, এটা আমাদের শহর কলকাতা, এটা তিলোত্তমা নাকি কোনো রণক্ষেত্র যেখানে যুদ্ধ সংগঠিত হতে চলেছে, কিছুক্ষণ বাদে যুদ্ধ হতে চলেছে, যে কারণের জন্য এইরকম ভাবে রণসজ্জা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ আধিকারিকরা। টিটপ তুমি আমাদের সঙ্গে থাকো, অন্যদিকে সৈকত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। একেবারে যেমনটা আমরা জানতে পারছি সৈকত রেসকোর্সের এরিয়াতে সম্ভবত তুমি রয়েছে, একটু জানবো তোমার কাছ থেকে এই মুহূর্তে সিচুয়েশনটা ঠিক কি রয়েছে, সেখানকার ছবিটা ঠিক কি? ঘিরে কালের মধ্যে সৈকত তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু যেমনটা আমরা দেখতে পাচ্ছি ছবিতে প্রচুর পুলিশ কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছে। একেবারে প্রথম সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। হয়তো আজকে পুলিশের মুখে চওড়া হাসি, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি তাদের হয়তো হাসি পাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন যারা প্রতিবাদ করছেন তারা কিন্তু কোনোভাবেই এই হাসিটা মুখে আনতে পারছেন না গত 20 দিন ধরে। আরো একবার সৈকতের কাছে ফেরা যাক। সৈকত, যাবৎকালের মধ্যে সব থেকে বড় ফোর্স মোতায়েন করেছে কলকাতা পুলিশ ল অ্যান্ড অর্ডার মোকাবিলার সিচুয়েশনে। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রেসকোর্সের পাশে, যে রাস্তাটা পিটিএস থেকে সোজা বিদ্যাসাগর সেতুতে ওঠা যায় সেই রাস্তাটা, অর্থাৎ হেস্টিংস মোড়ের কিছুটা আগে, এই ঠিক বিদ্যাসাগর সেতু ওঠার ঠিক আগে, একদম আগে এই মুহূর্তে কলকাতা পুলিশের 2 জন ডিসি পদমর্যাদার আধিকারিক এবং একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে একটি বিশাল ফোর্স এখানে মোতায়েন রয়েছে এবং এই ফোর্সের সঙ্গে রয়েছে একটি ব্যারিকেডের চিত্রটা দেখাবো আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী, সেই ব্যারিকেডের চিত্রটা দেখাবে।
বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে, দু ধরনের ব্যারিকেড তৈরি করা হয়েছে। এই যে ব্যারিকেডটা, এই ব্যারিকেডটা একদম সামনে একদম পেছনে থাকবে, অর্থাৎ এটি বলতে গেলে দ্বিতীয় স্তরের ব্যারিকেড। আর প্রথম স্তরের আরেকটা ব্যারিকেড তৈরি করা হয়েছে, যেটা এখনো পর্যন্ত রাস্তায় দেওয়া হয়নি, কিন্তু কোনো ধরনের মুভমেন্ট হলে এই ব্যারিকেডটাকে দিয়ে রাস্তা ব্লক করে দেওয়া হবে। এর সঙ্গে একটা বিশাল পরিমাণে ফোর্স, কলকাতা পুলিশের একটা বিপুল ফোর্স, কলকাতা আর্মড পুলিশ থেকে শুরু করে মূলত কলকাতা আর্মড ফোর্সের একটা বিরাট ফোর্স, তার মধ্যে বিশাল সংখ্যায় রয়েছে মহিলা পুলিশ, তারা রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে রেসকোর্সের পাশে, অর্থাৎ যে রাস্তাটা পিটিএস থেকে সোজা এসে বিদ্যাসাগর সেতু ওঠা যায়, সেই রাস্তায় ঠিক বিদ্যাসাগর সেতু ওঠার মুখে এই মুহূর্তে কলকাতা পুলিশের 2 জন ডিসি পদমর্যাদার আধিকারিক এবং একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে একটি বিশাল ফোর্স ইতিমধ্যেই মোতায়েন হয়ে গিয়েছে। ফোর্স ডিটেলমেন্ট করছেন, অর্থাৎ কোন সময় কোন পয়েন্টে কে কে থাকবেন। অর্থাৎ এই মুহূর্তে এই জায়গায় কমপক্ষে 200 থেকে 300 জনের একটি ফোর্স এই মুহূর্তে এখানে মোতায়েন রয়েছে। লিড করছেন সাউথ কলকাতা পুলিশের বেহালা ডিভিশনের ডিসি এবং আরো ডিসিরা রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা রয়েছেন এবং ট্রাফিকের অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা রয়েছেন, ওসি পদমর্যাদার আধিকারিকরা রয়েছেন। কমপক্ষে 200 থেকে 250 থেকে 300 জন ফোর্স মোতায়েন রয়েছে। সঙ্গে রয়েছে নজর রাখো। এবং টিটব, আপাতত তোমাদের দুজনকে ধন্যবাদ জানাই, কিন্তু যে ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিনিধিরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছেন। কতটা প্রতিহত করবার মরিয়া চেষ্টা পুলিশের তরফ থেকে করা হচ্ছে, কিন্তু যারা এই প্রতিবাদে সামিল হচ্ছেন তারা কারা? তারা তো সাধারণ মানুষ, তারা তো কোনো রকমের কোনো জঙ্গি নন, কোনো অপরাধী নন, তাহলে পুলিশের এত ভয় কেন? আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাবো, তবে এখন সময় হচ্ছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছে এক্ষুনি। নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশি তৎপরতা, বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। বিশ্বাস করুন, এই যে শহর কলকাতার ছবিটা আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি, এটা দেখে কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে এটা আমাদের শহর কলকাতা, আমাদের তিলোত্তমা। অর্থাৎ শহর কলকাতা, যে শহর কলকাতা একটা সময় রাজধানী ছিল, একটা সময় যেভাবে গোটা বিশ্বে সমাদৃত হয়েছিল, সেই কলকাতা আজ যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ছবিটা অন্ততপক্ষে তেমনটাই বলছে, কিন্তু কেন? ঝন্টুবাবু আমাদের সঙ্গে রয়েছেন। ঝন্টুবাবু, এই যে যারা প্রতিবাদে সামিল হচ্ছেন, যারা রাস্তায় নামছেন, তারা কি জঙ্গি, তারা গুন্ডা? এত পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে, ব্যারিকেড করা হয়েছে, 3টে স্তর পর্যন্ত রাখা হয়েছে, এত তৎপরতা কেন? লাস্ট 13 বছর ধরে পশ্চিমবঙ্গের সিটি অফ জয় কলকাতা, তুমি বলছিলে না রাজধানী ছিল, এখনও রাজধানী আছে, বঙ্গের রাজধানী শুধু নয়, গুন্ডাদের রাজধানী। এবং এই পুরো গুন্ডাগুলোকে চালিত করে পুলিশ। অর্থাৎ পুলিশ কিন্তু এখানকার গুন্ডাদের জন্য অ্যাক্টিভলি প্যাসিভ, এবং প্রতিবাদীদের জন্য লাস্ট 13 বছর ধরে তুমি দেখবে ওভার অ্যাক্টিভ। আমি তোমায় বলি যে এই যে সাধারণ মানুষের আন্দোলন, এই সাধারণ মানুষের আন্দোলন তো তার ফান্ডামেন্টাল রাইটস, র্যালিজ করা বা মিটিং করা, এটা কনস্টিটিউশন আপনাকে এই ফান্ডামেন্টাল রাইটসটা দিয়েছে তোমাকে আমাকে। আজকে যখন পুলিশ একটা কল্পিত ভয়ের ভিডিও দেখে, তোমার মনে আছে প্রধানমন্ত্রী যখন ভোটের সময় এখানে লাস্ট দফায় প্রচারে আসবে, তখন একটা কল্পিত ভয়, একটা স্পেশাল সোর্স, পুলিশ সুন্দর বলে যে ক্রেডিবল সোর্স। বেশ, আমাদের কিন্তু ওই যে পুলিশ আমাদের দীপাঞ্জন বাবু আছেন, উনি জানবেন যে এটা কিন্তু একটা খুব সুন্দর একটা কল্পিত গল্প। এটা বলে অনেক কিছু পুলিশ করে দেয়, এবং বিরোধীদের বিশেষ করে নাগরিক আন্দোলনগুলোকে আটকানোর কিন্তু এটা পুলিশের, রাজ্য পুলিশের একটা অন্যতম অস্ত্রে পরিণত হয়েছে। যেমন 144 ধারা বা যেটা 163 ধারা, একটা পলিটিক্যাল অস্ত্র পুলিশের, এ রাজ্যের পুলিশের। আমি তোমায় বলি যে এই পুলিশ, এই যে একটু আগে দীপাঞ্জনবাবু বলছিলেন, কপিল সিব্বলকে মাননীয় সুপ্রিম কোর্টের 3 জন বিচারপতি যখন জিজ্ঞাসা করেছিল আরজি করে কতজন লোক হামলা করেছে, উনি বলেছিলেন 7000। বলেছিল 7000ই হামলা করেছে? না, 70 থেকে 75 জন। কতজন পুলিশ ছিল? 150 জন পুলিশ ছিল। কপিল সিব্বল রাজ্যের তরফ থেকে যেটা বলেছিলেন তিনি। কতগুলো মামলা হয়েছে, কতগুলো এফআইআর, উনি বলেছিলেন 55টা, বাস্তবে হয়েছিল 2টো বা 3টে। আমি বলছি 35 থেকে 40 জন হামলা করলো আরজি করে, 150 জন পুলিশ আপনার লুকিয়ে রইলো, নার্সদের থেকে তার কাপড় জামা চাইলো লুকানোর জন্য। অপরাধীদের বাগে আনতে পারছে না পুলিশ। না, আরজি করে যে ছবি আমরা দেখেছি তাতে একটা বিষয় স্পষ্ট, পুলিশ নিজে কি করে প্রাণে বাঁচবে সেই চেষ্টা করছে। তনয়া, আমি আবারও বলছি, অ্যাক্টিভলি প্যাসিভ।
এই পুলিশ বাগে আনতে পারে, তাদের যোগ্যতা আছে, তাদের এফিসিয়েন্সি নিয়ে কোনো প্রশ্ন নেই। এশিয়ার প্রথম কমিশনারেট লালবাজারের, আমি তোমাকে পরিষ্কার বলছি, এরা এই ধরনের লুম্পেন ফ্রিজ এলিমেন্টের মুখ্যমন্ত্রী বা তৃণমূলের নির্দেশে তাদের বিরুদ্ধে অ্যাক্টিভলি প্যাসিভ থাকে, নিষ্ক্রিয় থাকে, অ্যাক্টিভলি নিষ্ক্রিয়। আজকে যেমন প্রোঅ্যাক্টিভ একটা নাগরিক আন্দোলন, এত বড় ঘৃণ্য অপরাধের নাগরিক আন্দোলন, তুমি বলছো এই যে জয়েন্ট এই যে নিট পরীক্ষা, নেটের এইসব গাল গল্প করছে, এগুলো টোটালটাই অনলাইন, টোটালটা অনলাইন, কোনো অফলাইনে গিয়ে কোনো সেন্টারে দিতে হয় না। দ্বিতীয়, তাই যদি হয়ে থাকে তাহলে পুলিশ একই লজিকে আগামীকালও নিট পরীক্ষা আছে, তাহলে মুখ্যমন্ত্রী এই যে ছাত্রদের সকল সমাবেশ এটা বন্ধ করলো না কেন? তুই বলো, নর্থ বেঙ্গল থেকে দক্ষিণবঙ্গ এই কলকাতায় আসা সমস্ত ট্রেন গতকাল এসি স্লিপারের সমস্ত রিজার্ভ প্রার্থীদের, রিজার্ভের ক্যান্ডিডেটদের যারা আসছে যাত্রীদের নামিয়ে দিয়ে তৃণমূলের ফ্রিঞ্জ এলিমেন্টের সকল ছাত্ররা দখল করে তাণ্ডব করতে করতে কলকাতায় এসেছে। আমি তোমায় বলছি, এভিডেন্স চাই তোমার, দার্জিলিং মেলে 7 নম্বর কোচে সমস্তদের নামিয়ে দিয়েছে তৃণমূল দখল, সারা রাত গাঁজা খাওয়া, অকথ্য গালাগালি। বাকি যাত্রী যারাও বা একটু দাঁড়িয়ে আসতে পেরেছে তাদের রিজার্ভেশনের সিটটা না পেয়ে, তাদেরকে কি অকথ্য অত্যাচার এগুলো বন্ধ করেনি? সাজানো হচ্ছে ছাত্ররা, তারা আসছে ছাত্র সমাবেশে সেই কারণের জন্য, কিন্তু যারা আজকে পথে নামছে সেখানে কিন্তু পুলিশের তরফ থেকে গতকাল দুটো ভিডিও সামনে আনা হয়, যে ভিডিওতে বেশ কিছু বক্তব্য, যেই বক্তব্য উত্তক্ত করবার মতনই বক্তব্য, নিঃসন্দেহে যে বক্তব্য সামনে এসেছে। কিন্তু আমার কাছে প্রশ্নটা, আমি একটু দীপাঞ্জন বাবুর কাছ থেকে এই উত্তরটা নেব, যে দীপাঞ্জন বাবু আপনি হাতও তুলছিলেন কিছু বলবেন বলে, তবে আমার কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে যে দুটো ভিডিও সামনে আনা হলো, যে ভিডিও নাকি ভাইরাল এবং সেখানে বলা হচ্ছে যে অশান্তির পরিকল্পনা রয়েছে। পুলিশের কাছে যদি সেই ভিডিও এসে থাকে, যদি সেটা সত্য হয়ে থাকে, তাহলে পুলিশের তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া মানে এখনো পর্যন্ত নিল না কেন? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয়, যদি পুলিশের ইন্টেলিজেন্সের কাছে এই বিষয়টা সামনে, এই তথ্যটা সামনে আসে যে সত্যি কোনো রকমের কোনো ঘটনা ঘটতে পারে, তাহলে পরে আগের থেকে প্রিকশন না নিয়ে এই আন্দোলন কিভাবে প্রতিহত করা যায় সেই চেষ্টা কেন করে চলেছে পুলিশ? না দেখো, আমি একটা কথা বলি, তারা যেহেতু মানে বেশ কয়েক দশক আর্ম ফোর্সেসে হোক, এই ইউনিফর্ম ফোর্সেসে চাকরি করার সুবাদে আমি বলছি, ইউনিফর্ম ফোর্সেসে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে তোমার কাছে মেসেজটা কি আসবে, সর্বোচ্চ স্তর থেকে মেসেজটা পারকোলেট ডাউন হয়ে নিচে আসতে থাকে। সর্বোচ্চ লেভেলের যখন মেসেজটা তৈরি হয়ে যায়, যখন মুখ্যমন্ত্রী শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বলেছিলেন ভবানীপুর থানা থেকে গুন্ডা ছাড়ানোর পর আমি গুন্ডা কন্ট্রোল করি, সেই মুহূর্তে সমস্ত বাংলায় ইররেসপেক্টিভ অফ র্যাঙ্ক সেই মেসেজটা চলে গেছে যে মুখ্যমন্ত্রী গুন্ডাদের সাপোর্ট করে। সো পুলিশের ক্ষমতা হয়নি, আমরা দেখেছি পুলিশ ফাইল নিয়ে টেবিলের তলায় লুকিয়েছে। দ্বিতীয়, এই যে ধর্ষণ, এটা একটা সামাজিক অপরাধ সারা ভারতবর্ষে হয়, কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যে হয়নি যে সরকারের টাকায়, জনগণের করের টাকায় 25 জন উকিল দাঁড়িয়ে গেল সুপ্রিম কোর্টে, তার মধ্যে একজন ভারতের সর্ববিখ্যাত বা সব থেকে দামি উকিল, কোটি কোটি টাকা খরচা হয়েছে। না, এই 25 জন উকিল কিসের জন্য গেল? তো সরি, এটা একটা ইনডাইরেক্ট মেসেজ তো চলে যায়, সেখানে পুলিশের সাহস কি করে হবে? এবং পুলিশের এক শ্রেণীর বিশেষ করে আইপিএস অফিসার, তারা একদম মেরুদণ্ডটা তুলে রেখে চাকরি করছেন। এই যে ডিসি ভদ্র মহিলা কালকে যে বলছিলেন, উনি একজন মহিলা, সম্পূর্ণ সম্মান রেখে বলছি, বা আমার অন্যান্য আইপিএস যে আপনারা সকাল সকাল ডিউটিতে আসছেন, আপনারা যখন বাড়ি থেকে বেরোচ্ছেন, বাড়িতে আপনার স্ত্রী তো জিজ্ঞাসা করবে যে যাচ্ছ কোথায়, বা সন্তান জিজ্ঞাসা করবে বাবা তুমি কোথায় যাচ্ছ, কি বলবে? যে কলকাতার বুকে একটি মেয়ে, আমাদেরই বাড়ির মেয়ে, ডাক্তার, তার কর্মস্থলে সে ভয়াবহভাবে ধর্ষিতা হলো এবং তারকে হত্যা করা হলো, তার বিরুদ্ধে লোকে প্রতিবাদ করছে, সেই প্রতিবাদকে আটকাতে আমি যাচ্ছি। তো বুঝতে পারছো যে এদের মানবিকতা, মেরুদণ্ড এগুলো এরা খুলে ফেলেছে। এগ্রি? কালকে যে ডিসি যে কথাগুলো বলছেন, এই যে মেসেজটা, আমি বলি এখানে তো আমি এক্সপেক্ট করবো না যে পুলিশের মেসেজটা মুখ্যমন্ত্রী বা হোম সেক্রেটারি এসে দেবে, পুলিশের লোক দেবে। তারা কি যুক্তিটা দিচ্ছে আমি দেখছিলাম, কি অসহায় ভাবে ওই ডিসি হেডকোয়ার্টার বলছিলেন বা ডিসি সেন্ট্রাল, আমরা ওটা প্রোটেক্ট করে রেখেছি। উনি, আমি তো কালকেও বলেছি, আমি আবার বলছি, উনি আইপিএস এর ট্রেনিং হায়দ্রাবাদ ন্যাশনাল পুলিশ একাডেমিতে নিয়েছেন না তপসিয়া বা কালীঘাটের কোনো একাডেমি থেকে নিয়েছেন? ওইখানে যত ভিড়ের মধ্যে একটা লোককে দেখেছো গ্লাভস পরে, এটা কিন্তু 100% এটা একটা স্যাক্রোস্যান্ট অর্ডার যে যেখানে ক্রাইম অফ সিন সেখানে বিনা গ্লাভস কেউ ঢুকবে না, প্রথমত। দ্বিতীয়ত, ইনভেস্টিগেটিং টিমের ছাড়া কারোর ওখানে অ্যালাউড নয়।
আমরা বহু লোক দেখেছি, ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর, উকিল সুকিল, এই সেই 20-25 জন লোক, এবং ওখানে ওসির আরজিকর দাঁড়িয়ে রয়েছেন, ওনার হাতেও গ্লাভস পরা নেই, কোনো পুলিশের কর্মীদের হাতে গ্লাভস নেই। সো ট্যাম্পারিং হয়েছে, এবং তারপর উনি জাস্টিফিকেশন দিচ্ছেন 40 ফুট এলাকা আমরা ঘিরে রেখেছি। একটা ঘরের যদি আয়তন হয় 50 ফিট বা 60 ফিট, উনি কি করে ডিফাইন করলেন যে শুধু 40 ফিটটাই সিন অফ ক্রাইম? উনি নিজে জানেন যে উনি কি বলছেন, উনি জানেন যে উনি যে পড়াশোনা করেছেন, ওনারা তো পড়াশোনা করে এসছেন, তো পার্থ চ্যাটার্জিকে টাকা দিয়ে বা ওই মানিক মন্ডলকে টাকা দিয়ে উনি হননি, বা সন্দীপ ঘোষকে টাকা দিয়ে তো আইপিএস হননি। এগুলো কেন ভুলে যান? কি হতে পারে, আপনি খুব বেশি হলে আপনার ট্রান্সফার হবে, কিন্তু তা যদি না হয়, এই কুখ্যাত কলকাতা পুলিশে চার্লস টেগার, দেবী রায়, রুনু গুহনীয় গিয়ে যে লিস্ট ছিল, এই লিস্টে কিন্তু এদের নামও ঢুকে যাচ্ছে। মানুষ কাউকে ক্ষমা করে না, ইতিহাস কাউকে ক্ষমা করে না, এরা ভয় পেয়েছে। একটা চারদিকে স্লোগান শুনছি আমি, জেগে উঠেছে জনতা, কেঁপে গেছে মমতা। ভয় পেয়ে থাকে তাহলে ওই উর্দিটার ভ্যালু কি রইলো, তার মূল্যটা কি রইলো? উর্দির ভ্যালু তো নেই। উর্দির ভ্যালু থাকলে এই উর্দি পড়া লোকগুলো গিয়ে কালীঘাটে খিচুড়ি বিতরণ করে কালী পুজোর সময়, তাহলে উর্দি ছেড়ে রাজনীতি করুক, রাজনীতির ময়দানে আসুক। যদি সেই রকমই ঘটে থাকে তাহলে পরে উর্দি পড়বার তো কোনো কারণ নেই, সেটাকে অপমান করার কি কারণ? গত 14 বছরের ইতিহাস দেখো, সুলতান সিং, রাজপাল সিং, এইচ.এস. শফি, সিএম জাটুয়া, কতগুলো প্রাক্তন পুলিশ অফিসার এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছে। এরা এদের রিটায়ারমেন্ট বেনিফিটের একটা প্ল্যান বানিয়ে রাখছে যে রিটায়ারমেন্ট হব, এই রাজনৈতিক দলে জয়েন করব, আমি এমএলএ হব, মন্ত্রী হব, আমার রিটায়ারমেন্ট বেনিফিট। এই যদি হয়, আবার বলছি, আজকেরটা হয়তো একটা জোয়ার ভাটা আসবে, কিন্তু এই প্রশাসন পুলিশ অপেক্ষা করুন, সুনামি আসতে চলেছে। আর যেদিন বাংলায় সুনামি আসবে, সব কিন্তু ধুয়ে মুছে নিয়ে যাবে। এখনো সময় আছে, পুলিশ ঘুরে দাঁড়া, অর্ডার পালন করুন সংবিধানের। আপনি কোন রাজনৈতিক দলের চামচা নন, কোন স্বৈরাচারী শাসকের দালাল নন, আপনি সংবিধানের শপথ নেওয়া ইউনিফর্মের অফিসার। আপনি যদি সেটা না জানেন, আপনাকে জনতা, বাংলা জনতা শিখিয়ে দেবে। বেশদীপাঞ্জন বাবু আমাদের সঙ্গে থাকুন, অনেক প্রশ্ন রয়েছে সুবর্ণবাবুর কাছে আমিও যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে একটা ব্রেকিং আপনাদেরকে দিয়ে রাখি। বিভিন্ন জায়গায় পুলিশি অতি সক্রিয়তা আজ নজরে আসছে, এবং সেই সংক্রান্ত আরও একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে রাখি, যেখানে নবান্ন অভিযান আটকাতে মরিয়া চেষ্টা চালিয়ে চলেছেন পুলিশ আধিকারিকরা। অতি সক্রিয় বললেও হয়তো ভুল হবে না, 150 কিলোমিটার দূরে বাধার চেষ্টা পুলিশ আধিকারিকদের। দুর্গাপুর থেকে আসা মানুষদেরকে বাধা দেওয়া হচ্ছে, বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 150 কিলোমিটার আগের থেকেই বাধা দান করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এমনকি পানাগড় স্টেশনে সেখানে বাধার চেষ্টা অভিযোগের সামনে আসছে। রমেনের পাঠানো একটি বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরি, যে প্রতিবেদন দেখলে একেবারে স্পষ্ট হয়ে যাবে পুলিশ আজ কতটা অ্যাক্টিভ। তাদেরকে কাঁকসা থানার পুলিশ আটকাবার চেষ্টা করছিলেন, বলছিলেন এই অভিযান বেআইনি। আমি একটু কথা বলে নেবো। পুলিশ আটকাবার চেষ্টা করেছিল, পুলিশ আটকাবার চেষ্টা করেছিল, পুলিশ বললো বেআইনি, এখানে যাওয়া যাবে না, আপনারা যাবেন না। আমাদের পারলো না, আমাদের দাদা বহুত চেষ্টা করেছে, আমরা তাও এলাম, অনেক কষ্ট করে আমরা এলাম। পুলিশ বলছিল আপনারা যেতে পারবেন না, এটা বেআইনি। আমরা বললাম যে সুপ্রিম কোর্ট তো কোনোভাবে এতে বাধা দেয়নি, তো সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ আন্দোলন করতে পারে, পুলিশ বাধা দিতে পারবে না। আমরা যে কাউ যাবোই কলকাতা, আমাদের হ্যাঁ করেছিল, বলছে ওখানে পারমিশন দেওয়া হয়নি, এটাও মানে পারমিশন দেওয়া হয়নি, সে কারণে যেতে দিচ্ছেন এখান দিয়ে। আমরা বাধা যত বাধা আসুক আমরা যাবোই, এখানে আমাদের সফল আমরা করবোই। পুলিশের বাধা টোপকে শেষমেশ তারা কলকাতা যাচ্ছে এবং তারা কলকাতা অভিমুখে যাত্রা করছে। পুলিশ তাদের আটকাবার চেষ্টা করেছিল, এই অভিযান বেআইনি বলে, সমস্ত বাধাকে অতিক্রম করে তারা কোলফিল্ড এক্সপ্রেসে তারা চাপছে। এবং স্বভাবতই আজকে যে নবান্ন অভিযান, কোনো বাধাকে তারা মানছে না। তারা আজ কলকাতামুখী নবান্ন অভিযানে তারা যেমন করে যোগ দেবে। ক্যামেরায় যেমন রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, পানাগড়। এইরকমই ছবি একটার পর একটা ধরা পড়ছে, যে আপনাদের সামনে তুলে ধরছি। সুবর্ণবাবুর কাছে আমি আসবো। সুবর্ণবাবু, যদি শিক্ষায় দুর্নীতি হয়, যদি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠানো হয়, এবং পরবর্তী সময়ে যদি রেশনে দুর্নীতি হয়, যদি প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ডেকে পাঠানো হয়, তাহলে এই যে স্বাস্থ্য দপ্তরে এত দুর্নীতি, স্বাস্থ্যমন্ত্রীকে ডাকা হবে না কেন?
আমরা তো প্রথম থেকেই সেই কথা বলছি যে স্বাস্থ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না। এই যে ধরুন গতকাল ভাইরাল হওয়া আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে সন্দীপ ঘোষের যে বাউন্সাররা তারা বলছে, সরাসরি বলছে যে আমাদের হচ্ছে যে দিদি নিয়োগ করেছে, সিএম নিয়োগ করেছে, যা বলার ওনাকে বল। মানে তার যে গুন্ডামি হচ্ছে যে বাউন্সারদের যে গুন্ডামি, সন্দীপ ঘোষের বাউন্সারদের গুন্ডামি, সেটা তারা এই বলে ডিফেন্ড করছে, বলছে আমাদের দিদি করেছেন, আপনারা ফোন করুন, যা বলার দিদিকে বলুন। এবং হচ্ছে যে এই যে ডাক্তার সুশান্ত রায়, যিনি ঘটনাস্থলে যে চিকিৎসকদের কোনোভাবে কোনো আসার কথা ছিল না আগাম পরিকল্পনা ছাড়া, তারা ঘটনাস্থলে পৌঁছে গেলেন। সুশান্ত রায়, বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, এইসব চিকিৎসকরা। সুশান্ত রায় হচ্ছে যে হোয়াটসঅ্যাপে লিখছেন গ্রুপে যে আমি গেছিলাম মুখ্যমন্ত্রীর নির্দেশে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ পুলিশ কর্তাদের না পাঠিয়ে কেন তার হচ্ছে চিকিৎসক নেতা, একজন রিটায়ার্ড ডাক্তার, মানে এই সন্দীপ ঘোষ গ্যাং এর সবচেয়ে হচ্ছে বড় মানে যারা মাথা, তাদের মধ্যে একজনকে কেন পাঠালেন ওখানে? তাহলে ফলে মাননীয় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তিনি তার দায় এড়াতে পারেন না। আরেকটা দীপাঞ্জন দার সাথে আমি একটু ডিফার করব। দীপাঞ্জন দা বলছিলেন এইভাবে মাইনে বাড়ে না পুলিশের, কিন্তু জানেন কি যে এই বর্তমান সরকার নানান অছিলায় এই যে পুলিশ বাহিনী কোভিডের পরে দিনরাত্রি তারা কাজ করেছে বলে পুলিশের 1 মাসের মাইনে বাড়তি হচ্ছে, তারপর থেকে দেওয়া হয়। যেখানে চিকিৎসকদের কিন্তু 1 পয়সাও বাড়েনি, যারা প্রাণ বিপন্ন করে, প্রায় পশ্চিমবাংলাতে কয়েকশো চিকিৎসক মারা গেছেন, সারা ভারতবর্ষে কোভিডে প্রাণ দিয়েছেন, কিন্তু তাদের 1 পয়সা মাইনে বাড়েনি। পুলিশের 1 মাসের করে মাইনে বাড়িয়ে দেওয়া হয়েছে কোভিডের পর থেকে। এমনকি এই গত লোকসভা নির্বাচনের পরে 32 কোটি টাকা পুলিশকে পুরস্কার দেওয়া হয়েছে ভোটে ভালো কাজ করবার জন্য, কোট আনকোট বলছি, যে ভোটে ভালো কাজ করবার জন্য পুলিশকে 32 কোটি টাকা পুলিশ বাহিনীকে পুরস্কার দেওয়া হয়েছে। ফলে যেটা হচ্ছে যে আগে এক সময় যে স্লোগান ছিল যে পুলিশ তুমি যত এখান থেকে ফিরবো। সুবর্ণবাবু আমাদের সঙ্গে থাকুন, তার কারণ প্রতিটা মুহূর্তের ছবিগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করছি। আরো একবার এই মুহূর্তের ছবিটা শহর কলকাতার আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে হেস্টিংস থেকে আমাদের সঙ্গে রয়েছেন টিটপ আমাদের প্রতিনিধি, অন্যদিকে পিটিএস থেকে সৈকত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রথমে টিটপ, তোমার কাছে যাই। এই মুহূর্তের ছবি কিছু কি পরিবর্তন হলো নাকি আরো নিরাপত্তা বাড়ানো হলো? ছবিটা কি? দেখো একদম তাই, ছবিটা কিন্তু সময় যত গড়াচ্ছে ততই কিন্তু পরিবর্তন হচ্ছে। নিরাপত্তার ছবিটা তোমাকে সকাল থেকে আমরা যেমন দেখাচ্ছিলাম, অর্থাৎ যেভাবে ব্যারিকেড করা হলো, 30 স্তরীয় ব্যারিকেড, 3টি স্তরে ব্যারিকেড করা হলো। পাশাপাশি কলকাতা পুলিশের পক্ষ থেকে কিন্তু আমরা দেখিয়েছিলাম সকাল থেকে যেমন ইউনিফর্ম পরে পুলিশ, এবার কিন্তু সাদা পোশাকে পুলিশ রয়েছেন। প্রচুর পরিমাণে সাদা পোশাকে কলকাতা পুলিশ মোতায়েন করা হয়েছে। অর্থাৎ সময় যত গড়াচ্ছে, অর্থাৎ নবান্ন অভিযানের ছাত্রদের, ততই কিন্তু পুলিশের কিন্তু নিরাপত্তার ছবিটা কিন্তু কার্যত ততই কিন্তু পরিবর্তন হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একদিকে যেমন মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, অন্যদিকে পুলিশের পক্ষ থেকে যেমন জল কামানের ব্যবস্থা রাখা হয়েছে, পাশাপাশি যেমন পুলিশের বিশেষ বাহিনী রাখা হয়েছে। অন্যদিকে সাদা পোশাকে যে পুলিশ তুমি দেখো যে পর অর্থাৎ যেখানটা দাঁড়িয়ে যারা শিয়ালদা থেকে আসবেন, যারা ধর্মতলা থেকে আসবেন, তারা কিন্তু এই হেস্টিংস হয়ে তারা কার্যত নবান্নের দিকে যাবেন। অর্থাৎ কোনো রকম ভাবে যাতে তারা নবান্নের দিকে যাতে কোনো রকম ভাবে না পৌঁছতে পারেন, তার জন্য পুলিশের পক্ষ থেকে যেইভাবে ব্যবস্থা করা হয়েছে, তুমি দেখো আরেকবার দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকদেরকে, রাস্তার মধ্যে লোহার এইভাবে ব্যারিকেড, লোহার যে রড দিয়ে রাস্তার মধ্যে কার্যত পুঁতে দেওয়া হয়েছে। ঠিক তারপরে যেভাবে 3টি স্তরে দেখো, একদিকে লোহার যেখানে গার্ডরেল রাখা হয়েছে, পাশাপাশি বাঁশ এবং কাঠ দিয়ে এইভাবে কিন্তু 3টি স্তরে তারা কিন্তু এই জায়গা অর্থাৎ রাস্তার মাঝখানে তারা বেঁধে দিয়েছেন। পাশাপাশি লোহার আরো একটি, অর্থাৎ এই যে পুরোটাই কিন্তু লোহার, এখানটা পরপর এই যে লোহার যে অর্থাৎ যে ব্যারেলটা রয়েছে পুরোটাই কিন্তু এখানে লোহার স্তম্ভ, পাশাপাশি মাইকিং এর ব্যবস্থা রয়েছে। অর্থাৎ কোনো রকম ভাবে যাতে জমায়েত যাতে সেইভাবে না করতে পারেন, তারা যাতে ব্যারিকেড না ভাঙতে পারেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের পক্ষ থেকে তুমি দেখতে পাচ্ছ যে সেই ছবিটাই কার্যত, অর্থাৎ চোখ যত, অর্থাৎ আমাদের ক্যামেরার লেন্স যতদিক যাচ্ছে তত দূর পর্যন্ত কিন্তু কার্যত কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন, উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন বা অন্যান্য কর্মীরা রয়েছেন, পাশাপাশি সাদা পোশাকের যে কলকাতা পুলিশের যারা পুলিশ কর্মী রয়েছেন, তারা প্রত্যেকেই কার্যত এই জায়গাটা কার্যত 6 লাখ। তুমি দেখো যে জল কামান, একাধিক জল কামানের ব্যবস্থা রয়েছে। কোনো রকম ভাবে অর্থাৎ সময় যত গড়াচ্ছে, যত এই যে ছাত্র অভিযান, সিভিল ড্রেসের এই পুলিশ আধিকারিকদের কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে লাইভে কথা হচ্ছিল সেই সময় আমরা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এখন তারা সেখানে উপস্থিত রয়েছেন। সৈকতের কাছ থেকে এই মুহূর্তে পিটিএস এর ছবিটা জানবো। সৈকত, দেখো সহকর্মী টিটপ যেটা বললো যে সময় যত গড়াচ্ছে কলকাতা যেন আরো দুর্গে পরিণত হচ্ছে। আমি এই মুহূর্তে দেখাবো পিটিএস থেকে যে রাস্তাটা বিদ্যাসাগর সেতুর দিকে ওঠা যায়, সেই রাস্তা এই মুহূর্তে সেই রাস্তার দখল নিয়ে নিয়েছে কার্যত পুলিশ।
একটু আগে আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু আগিয়ে দেখাতে, অর্থাৎ ব্রিজের যেখানে একেবারে ব্রিজের ওঠার শুরুটা, ব্রিজের ওঠার মুখটা, এখানে ফুল পরিমাণে পুলিশ ডিপ্লয়েড, পাশাপাশি ডিসি পদমর্যাদার যারা আধিকারিক, এই মুহূর্তে 4 জন ডিসি পদমর্যাদার আধিকারিক, তারা গোটা সিকিউরিটিটাকে ভিজিট করছেন। ডিসি এসএসডি বিদিশা কালিতা রয়েছেন, ডিসি এসডব্লিউডি রাহুল দে রয়েছেন, এর পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক প্রদীপ ব্যানার্জি রয়েছেন, তার নেতৃত্বে একটা বড় ফোর্স এই মুহূর্তে গোটা সিকিউরিটি সিস্টেমটাকে পরিদর্শন করছেন। এর পাশাপাশি একটু দূরে, অর্থাৎ আরও একটু দূরে এই ব্রিজের একেবারে ব্রিজে ওঠার জায়গাটায় নিয়ে যাব, তোমাকে দেখানোর চেষ্টা করব। কলকাতা পুলিশের তরফ থেকে অ্যালুমিনিয়ামের যে গার্ডরেল, সেই গার্ডরেলগুলো বসানোর প্রস্তুতি চলছে। আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী দেখাচ্ছে অ্যালুমিনিয়ামের যে গার্ডরেল, সেই গার্ডরেলটাকে বসানোর প্রস্তুতি চলছে। আরেকটু কাছাকাছি গিয়ে যদি ভালো করে দেখানো যায়, অর্থাৎ কলকাতা শহর আজকে কার্যত দুর্গে পরিণত হয়েছে। এ যাবৎকালের মধ্যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মোকাবিলায় কলকাতা পুলিশ সব থেকে বড় ফোর্স নামিয়েছে আজকে। এই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের যে নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানকে ঘিরে কলকাতা পুলিশের এই কলকাতা শহর কার্যত দুর্গে পরিণত। এই মুহূর্তে ঠিক পিটিএস ক্রসিং থেকে যে রাস্তাটা বিদ্যাসাগর সেতুতে উঠেছে, সেই বিদ্যাসাগর সেতুতে উঠে জাস্ট কিছুটা এগিয়েই ব্রিজের ওপরে, অর্থাৎ এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে নবান্নর দিকে, এবং তার মুখেই এই অ্যালুমিনিয়ামের যে গার্ডরেল, সেই গার্ডরেলগুলো বসানোর প্রস্তুতি চলছে। অর্থাৎ এই গার্ডরেলটা রাস্তার বলতে গেলে রাস্তার অর্ধেক অবধি, আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি এতটা দূর অবধি গার্ডরেলটা এখনই দেওয়া হবে। এরপরে যে কোনো আনলফুল অ্যাসেম্বলিং, অর্থাৎ কলকাতা পুলিশের ভাষায় অবৈধ জমায়েত, সেটা যদি এই রাস্তা ধরে নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করে, তাহলে তখন এই গার্ডরেলটাকে আরও এক্সটেন্ড করে পুরো রাস্তাটা আটকে দেওয়া হবে। প্রচুর পরিমাণে অ্যালুমিনিয়ামের গার্ডরেল ইতিমধ্যেই আনা হয়েছে, সেগুলিকে মোতায়েন করার প্রস্তুতি চলছে। অন্যদিকে ঠিক এই জায়গাটাতেই কিছুক্ষণ আগে দেখছিলাম বাঁশ এবং কাঠের দেওয়া গার্ডরেল, তিনটে ব্যারিকেড, সেগুলোকেও তৈরি রাখা হয়েছে। কোনো ধরনের কোনো আনলফুল অ্যাসেম্বল হলে সেটাকে কিন্তু মোতায়েন করা হবে। অন্যদিকে দূরে মাইকের হর্ন দেখা যাচ্ছে, সেই মাইকের হর্ন থেকে কিন্তু কলকাতা পুলিশ মাইকিং করছে। অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান, সেই নবান্ন অভিযানকে ঘিরে কলকাতা শহর কার্যত দুর্গে পরিণত। কোনো ধরনের কোনো জমায়েত থেকে শুরু করে নট এ সিঙ্গেল পার্সন সে কিন্তু এই নবান্নের দিকে প্রবেশ করতে পারবে না। বেশ নজর রাখো সৈকত, আপাতত তোমাকে ধন্যবাদ জানাই এবং চিটাবো তোমাকেও ধন্যবাদ জানাই। কিন্তু এই যে শহর কলকাতার ছবিটা আমরা দেখলাম, সেই শহর কলকাতার ছবিটা দেখে কোথাও গিয়ে মনে হচ্ছে যে সত্যি হয়তো একটা যুদ্ধ হতে চলেছে, যেই যুদ্ধকে প্রতিহত করবার মরিয়া চেষ্টা চালিয়ে চলেছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু এটা ভুলে গেলেও চলবে না যে বিভিন্ন সময় ইতিহাসে কথা বলে যে ছাত্ররা তারা যদি প্রতিবাদে নামেন, তারা যদি আন্দোলনে নামেন, তাহলে পরিবর্তন বাধ্য, অর্থাৎ পরিবর্তন হওয়াটা বাধ্য, এবং সেখান থেকেই বিপ্লবের সূচনা হয়েছে, একটা আলাদা যুগের সূচনা হয়েছে। সমস্ত খবরের দিকে আমরা নজর রাখবো, পাশাপাশি এই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পরবর্তী সময় কোন কোন খবরগুলো আসে সেদিকেও আমরা নজর রাখবো। তবে এখন সময় হচ্ছে আরও একটা ছোট্ট বিরতি, ফিরে আসছে এক্ষুনি। অন্যান্য ব্রেকিং খবরের জন্য আপনাদের নজর থাকবে রিপাবলিক বাংলা।